একজন ডোনার পাওয়া গেছে ঐশীর জন্য। তো দেখিয়ে দিলেন আমাকে, বললেন যে একজন ডোনার পাওয়া, ওদের সঙ্গে না রক্তের সম্পর্ক, না বহুদিনের পরিচয়, যে এত দুঃখ এত কষ্টের পরেও একটা ভালো খবর যে ঐশী। সকালটা আমাদের অনেকক্ষণ আগে শুরু হয়েছে, আমাদের বলতে ঐশীর আর আমার। কারণ ঐশী ঘরে যেমন মানে 4:30 5টায় ওঠে, এখানেও সেম। উঠে গিয়ে আমার ফোন নিয়ে এত ভিডিও করে রেখেছে, সেটা আমি সকালে উঠে দেখছি। তো ওর জন্য 6টার মানে 6:45 দিকে আমি উঠে ওকে ওষুধ খাইয়ে, ওকে খাবার খাইয়ে সব কিছু করে নিয়েছি। আর এদিকে দেখো দিদিভাইরা ওঠার পরে দিদিভাই চা করলো, বলছে আমি চা করে নিচ্ছি। তো আমি ঘুম থেকে উঠে এই কুসনগুলো ধুয়েছি, নিজের জামা কাপড় কিছু ছিল সেগুলো ধুয়ে মেলে ঘর ঝাড় দিয়ে এইসবগুলো করছিলাম। তারপরে ঐশীকে খাওয়ানো। তারপরে এদিকে দেখো দাদাভাই বাজার গেছিলো, মাছ পেঁপে আনতে বলেছিলাম, যেহেতু ঐশীকে পেঁপেটা আমি রোজ বাড়িতে দিই, এখানে কদিন ধরে দিতে পারছিলাম না, দাদাভাই পেঁপে নিয়ে এসছে। তো ওই জন্য দেখো মাছ আর পেঁপে আলু দিয়ে আজকে ঝোল করছি। আর একটা কথা কি, ওরা যেহেতু বেরোবে, ওই বললো যে 11:30 11টার মধ্যে বেরোবে, সেই জন্য দিদিভাই আমি দুজন মিলেমিশে রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব হয় ওরা বেরিয়ে যাবে। আর এইদিকে দেখো এইগুলো করতে করতে আমি তার আগে এটা ঐশীর জন্য ডালিয়া একটু করতে দিয়েছিলাম। তো ডালিয়া একটু রিমিকে দিয়েছি, রিমি একটু খেয়েছে, আর ঐশীর জন্য একটু রেখেছিলাম। আর এখনও যে দিদিভাইরা ঘুরে আসার পর দাদাভাই সকালেই জামগুলো এনে দিয়ে গেছিলো। তো দিদিভাইরা ঘুরে আসার পরেই যে দেখো আমি জামটা নুন দিয়ে মাখাচ্ছি। আর ওদের ব্যাগে মৌসম্বি ছিল, তো একটা মৌসম্বি কেটে 2 বোনকে খেতে দিয়েছিলাম। তো 2 বোন খাচ্ছিল খুব সুন্দর করে, একটু নুন দিয়েছিলাম। আর পেয়ারা ছিল, পেয়ারাও ওদের ব্যাগেই ছিল। তো সেই পেয়ারা, জাম, মৌসম্বি এইগুলো ফল কাটাকাটি করে সবাই মিলে খাচ্ছিলাম। আর এই দিকে দেখো আমি আর দিদিভাই গল্প করছিলাম, রিমি আর দাদা ঘুমিয়ে গেছিলো বলে দিদিভাই এসে গল্প করছিল। আর এখানে ঐশী কী করেছে, আমুল দুধের প্যাকেট দেখে চেটে খাচ্ছে। আর দিদিভাই তত ওকে রাগাচ্ছে যে আমি ছোটোবেলায় খুব খেতাম। তো ঐশী কী করছে, ওই জন্য দিদিভাইকে বারে বারে দিতে যাচ্ছে। আর দিদিভাই বলছে না আমি খাবো না, তুই খা। তারপর দেখো ওই দুধের প্যাকেটটা নিয়ে এসে ঐশীর জন্য সুজি বানাচ্ছি। আমি কিন্তু শুধু ঐশীর জন্য বানাচ্ছি না, রিমির জন্যও বানিয়েছি। কিন্তু দিদিভাই বললো হ্যাঁ ও একটু যদি খায় তো খাবে। তো কী করেছে, এর আগের দিন সুজি নিয়েছিল, খায়নি। আর আজকে ওকে অনেকবার বলতে গেলাম, ও বললো না আমি খাবো না, মানে আমার ভালো লাগছে না। ওই জ্বরটা হওয়ার পর থেকে ওর মুখের পুরো স্বাদ চলে গেছে, কিছু খেতে চাইছে না। কিন্তু সকালের ডালিয়াটা ওর খুব পছন্দ হয়েছে, তাই দাদাভাইকে বলেছে ডালিয়া কিনে নিয়ে আসতে। দাদাভাই 1 প্যাকেট বড় প্যাকেট ডালিয়া নিয়ে এসেছে। আর এই যে লুডো নিয়ে এসেছে, সবাই মিলে লুডো খেলবো বলছে, এতগুলো দিন কিভাবে কাটাবো। কিন্তু ঐশী আমাদেরকে খেলতে দেয়নি একদমই। তো ডিম আজকে রাতের মেনু বললাম যে ডাল, রিমি বললো একটু ডাল খাবো, তো সেই জন্য ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা। তো রিমি ডিম খাবে না, মাছ আছে তখনের। আর এইদিকে দেখো আমরা সবাই লুডো খেলবো বলে সব গুছিয়ে টুছিয়ে বসেছি। আর দিদিভাই গেছে চা করতে, এতবার চা খাওয়া হচ্ছে না এখানে। তো দেখো চাটা খাওয়ার পরে সবাই একটু করে মুড়ি খেলাম, কারণ সেই একবারই আমরা সবাই ভাত খেয়েছি সকাল থেকে। আর তারপরে 2টি করে মুড়ি খেলাম, মানে একদমই খাওয়া দাওয়া কিছু হয়নি। তো এইদিকে দেখো ঐশীর এত সুন্দর প্রেশার কুকারটা এনেছিলাম বলে সব কিছু আমাদের তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ডালটা সেদ্ধ করে নিয়েছি, এবারে আলু মাখানোর জন্য পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়ে ডালটা ছকে নেব, তারপরে আবার প্রেশার কুকারটাতে আলু সেদ্ধ হতে দিয়ে দেব। ভাতে আলু দেওয়া হলো না, কারণ ভাতটা দিদিভাই বসিয়েছিল, তারপর দিদিভাইয়ের ফোন এসেছিলো। আর এইদিকে আমি না ছুরিতে অতটা ভালো তাড়াতাড়ি পারি না। আর এদের বটিনগুলোও একটু কেমন ধরনের, পারছিলাম না। সকালে পেঁপেটা অনেক কষ্টে কেটেছি, তারপর ছুরিতে আস্তে আস্তে আলু ছুলে করতেই ভাতের ফুট চলে এসেছে, সেই জন্য আর দিলাম না। প্রেশার কুকারে হয়ে গেল 2-3টে সিটি দিতেই। তো যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায়, তাই দিদিভাইকে বলছি দেখো ঐশীর প্রেশার কুকারটা নিয়ে এসে আমাদের কত সুবিধা হয়েছে। বলছে সেই রে, খুব ভালো হয়েছে তুই প্রেশার কুকারটা নিয়ে এসেছিস। তো দেখো এখানে আমি রান্না করছি আর দিদিভাই আমার ভিডিও করে দিচ্ছিল। আর খুব হাসাহাসি করছিলাম দুজনে যে কী করব বলো, মানে এত মন খারাপের সঙ্গেও মানে হাসিও, কী বলো তো, কত মন খারাপ করে থাকবে মনের মধ্যে। এত কষ্ট এত দুঃখ সবই আছে, কিন্তু মানুষ জীবনে তো বাঁচতে হবে। সকালবেলা যখন দুজনে রান্না করছি, তখন দুজনেই বলছি যে এই
পেটটার জন্যেই এত কিছু। দেখো পেটটা যদি না থাকতো আজকে মানে ভালো লাগছে না, ইচ্ছে করছে না, তারপরেও মানে রান্না করতে হচ্ছে, কারণ আমাদের মানে পেটটার জন্য এই সব কথা বলছি, দুঃখ করছি, হাসছি সবই। তো রান্না করতে করতে ঐশীর আর ওর মেসোর এত আওয়াজ পাচ্ছি, সেই জন্য এসেছি দেখতে। দুজনে মানে ওকে এমন করে রাগাচ্ছে, একজনের ভিডিও দেখে নাচ করছে দেখে ওকে বলেছে এটা তোর মা ছিল ছোটোবেলায়। তো এই সব করছে আর ও সেইগুলো শুনছে, বিশ্বাস করছে। তো তারপরে দেখো ঐশীকে খাওয়াবো। রিমি বললো ডিম ভাজা খাবে না, ও মাছ দিয়ে ভাত খাচ্ছে। আর এই মাছ ডাল আলু মাখাও নেয়নি ও। আর ঐশীর জন্য আমি একটা ডিম ভাজছি, ওকে এবারে খাওয়াবো। তো একটু ভাত নিয়ে নিই আর আলু দুখাদি নেবো। তো প্রেশার কুকারটা ওই জন্য খুলছি, দেখি আলুটা কত মানে সেদ্ধ হয়েছে। আর এখানে জিনিসগুলো যত ভালো করেই ধুয়ে রাখি, তারপরে খাওয়ানোর আগে যদি না ধুই না কেমন একটা লাগছে। তো এদিকে দেখো শসা কেটে রেখেছি, ডিম ভাজার জন্য পেঁয়াজ কেটে রেখেছি। আর তোমরা কিন্তু কেউ খারাপ কমেন্ট করো না এই জায়গাটা নোংরার জন্য, কারণ এই জায়গাটা কিন্তু নোংরা নয়। আমরা এখানেই সবজি কাটছি, এখানেই যতটা পারছি ধোয়াধুয়ি করছি। তো সেই জন্য আমাদের সব কাজ সারার পরে আমরা নিজেরাই মোছামুছি করে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আর ওদের তো মুছতে আসা সেই বিকেলে বিকেলে মুছে দিয়ে যায়, আবার বিকেলে মুছে, তাহলে কতটা অসুবিধা হয় বলো। আমি তো আমাদের রুমটাকে নিজেই 3বার 4বার ধরে ঝাঁটাচ্ছি, কারণ ঐশী রং নিয়ে এত গুঁড়ো ফেলছে, কি করব। হ্যালো বন্ধুরা, এখন ভিডিওটা অন করেছি, 11:30 মতো বাজে রাত। আর ঐশী ঘুমিয়ে গেছে, এখানেই আছে শুয়ে। আর আমার একটু মানে ঠান্ডাও লেগে গেছে, গলাটা খুব খুসখুস করছে। ওষুধ এনেছি বাড়ি থেকে, তো একটা খেয়েছি খাওয়ার আগে। তো সেসব কথা বাদ দাও, মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছো মানে কতটা চিন্তার ছাপ পড়ে আছে চোখে মুখে। তো ঘুম কোনো মতেই ধরছিল না, ভাবলাম তোমাদের সঙ্গে না মানে কথাগুলো না শেয়ার করলেও না এখন এমন হয়ে গেছে মানে মনটা শান্তি হচ্ছে না। তো যেটা বলার, কালকে যখন গেছিলাম মানে সিএমসিতে, তো তখন ফার্স্টে দাদাভাই এসে আমাকে নিচ থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে প্লে রুমে নিয়ে গেছে, ঐশীকে ওখানে বসালাম। তখন দিদিভাই আমাকে বলছে কি যে আজকে আমাদের ডাক্তার নেই, মানে বিক্রম স্যার নেই। তখনও না আমি অতটা বুঝতে পারিনি। তো আমি ভাবলাম হয়তো আজকে নেই, এরপরে আমাদের যেদিন আছে হয়তো সেদিন সেদিন থাকবে, মানে আজকে হয়তো নেই, সেদিন ওরাও হয়তো দেখাতে পারবে, এরকম ফার্স্টে ভাবলাম। তারপরে বলছে এখন নেই, এখন ছুটিতে আছে, কবে আসবে কোনো জানা নেই। সেই কথাটা শোনার পর থেকে শরীরটা এত খারাপ লাগছে আমার, না খেতে ইচ্ছে করছে না কিছু, মানে কোনো কিছু ভালো লাগছে না। মানে তোমাদেরকে আমি এর মানে আসার ভিডিওটাই বলেছি যে মানে কতটা কিভাবে এসেছি। এক তো ট্রেনের এরকম সমস্যা, সেই কারণে আসবো না করে করে আসা। তারপরে যদি জানি যে আমি যেই কারণে এসেছি আমার সেইটাই হবে না এত দূর থেকে, কতটা খারাপ লাগে। মানে ওখানে তো আর মানে কাঁদতে পারছি না, আর কেঁদেও কোনো লাভ নেই। মানে এত কষ্ট হচ্ছে না, যেন আমাকে ভেতরটা ফেটে যাচ্ছে, এরকম যে কি করলে তুমি ভগবান এটা আমাদের সঙ্গে। মানে কিছু মানে সেই এমন লাগছে সেই মুহূর্তটা, কিচ্ছু ভালো লাগছে না। তারপর দাদাভাই বলছে চলো এত চিন্তা করো না, চা খাবে চলো। আমি যে না, আমি চাও খেতে পারবো না, মানে এত টেনশন লাগছে, আমি চাটাও খেতে পারবো না। তো খাইনি চা। ভিডিওটা করতে করতে কারেন্ট চলে গেছিলো, তো ওরা জেনারেটর দিয়েছে, তো তারপরে আবার স্টার্ট করছি। তো সেসব গেল দিয়ে আমি দাদাভাই আর দিদিভাই, আমি ঐশী মানে রিমি, আমরা সবাই মিলে গেলাম যেখানে অ্যাপয়েন্টমেন্টটা নেব মানে ডক্টরের। তো সেখানে মানে ভিডিওতে আগেরবারে রূপাদির ভিডিও যারা দেখো তোমরা জানো যে রূপাদি দেখিয়েছিল ভিডিওতে যে ম্যাম বলেছে যে এলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। তো সেই রকমভাবে আমার সঙ্গে ওই কি নামটা আরিফা ম্যাম, যে আমার সঙ্গে ফোনেও কথা বলেছিল, আমি যখন বাড়িতে ছিলাম ভেলোরে, এখান থেকে আমার সঙ্গে ফোনে কথা বলেছিল, বললো যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হয়ে যাবে। তো আমি বললাম যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না, যেহেতু আমরা একটা অন্য ডক্টরের আন্ডারে আছি, সেই কারণে ঐশীর বাবা অনেক চেষ্টা করেছে অনেক, তো তারপরে কোনো মতেই হয়নি। তো তখন ম্যাম বলেছিলেন যে ঠিক আছে চলে আসতে, তারপরে হয়ে যাবে।
চলে আসা নয়, এদের সঙ্গেই আসতে হবে। তো যাই হোক, তো সেইরকমভাবে আমরা গেছি, তারপরে বললাম সব কিছু। তখন বললেন যে এখন তো ডক্টর নেই, তাহলে তো অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না। যখন বললো দিতে পারবে না, না তখন যেন পায়ের নিচ থেকে মাটি আমার সরে গেল। মানে আমি বলছি মানে কোনো দিকটাতেই ঠিকঠাক কোনো কিছুই হচ্ছে না, তখন মানে কি অবস্থা হয় বলো একবার। দিয়ে অনেক দাদা ভাই আমি অনেক রিকোয়েস্ট করলাম, অনেক বললাম যে মানে কিছু তো একটা প্রুফ দরকার না। বললো যে এর পরের বারে যখন আসবে তখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে, শুধু রিমি দাসের নামটা বললেই হয়ে যাবে। না, তার আগে আমি জিজ্ঞাসা করলাম যে এদের সঙ্গে না এলে কি হবে না? তখন বললো যে না, এমনিই আসো, কিন্তু রিমি দাসের নামটা বললেই হবে, ওদের থ্রু দিয়ে করে দেবে। ভালো, মানে ঠিক আছে। কিন্তু তারপরেও মনে যেন একটা কেমন, মানে মনটা সায় দিচ্ছে না। জানি ওদের নাম বলে হয়ে যাবে, তবুও তো যদি তখন ওই ম্যাম না থাকে তখন কি হবে? তবু বললাম যে কিছু একটা যদি প্রুফ থাকে, কোনো একটা কিছুতে লেখা যদি থাকে, তো সেই রকমভাবে অ্যাপয়েন্টমেন্ট, অনেক বলা দাদা অনেক বললো, তারপরে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কিন্তু ডেটটা আমরা মানে কোন ডেট সেটা নিয়ে নিই, কারণ রিমির যখন দেখানো হবে সেইভাবে আসবো। কারণ চাইছি যে ফার্স্ট টাইম ওদের সঙ্গে বিক্রম স্যারের যে মানে কাছে মানে মুখোমুখি হতে। তো যেহেতু ওকে চেনে, ওনার পেশেন্ট, সেই কারণে। তারপরে ডেট করিনি, দিয়ে তো রিমির ডক্টর দেখানো হলো। তোমরা দিদিভাইয়ের ভিডিও যারা দেখেছো সবই জানো। আর দ্বিতীয়বার আমি বলবো না, বললে এত মনটা খারাপ হয়ে যাচ্ছে। জানি ওগুলো কিছুই নয়, সবই ঠিক হবে। তারপরেও একটা মনের মধ্যে একটা কেউ কিছু বলে দিলে তখন সেটা নিয়েই ভেতরে ভেতরে কন্টিনিউ হতে থাকে। তো সেই কারণে ডেট আমাদের আর অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা সেটা নেওয়া হয়নি। তো আমরা মন খারাপ অবস্থাতেই বাড়ি এসেছি, খুব চিন্তার সঙ্গে বাড়ি এসেছি। মানে সে কি বলবো, বৃষ্টি এক তো, মানে এদিকে চিন্তা, সেদিকে ঘরে গিয়ে ভাবছি কি পরবো। মানে জামা কাপড় মেলে দিয়ে গেছি, বৃষ্টিতে ভিজে যাবে, কারণ পরার জন্য একটা করেই নাইটি নিয়ে এসেছি। সেইটাও একটা চিন্তা চলছে। মানে কোনো দিক থেকে মনে হচ্ছে শান্তি নেই। মানে কালকে সকাল থেকে শুরুটা যেরকমই হোক, মানে রাত, মানে যত সময় যাচ্ছে তত যেন খারাপ হতে থাকছে। তো সেই রকমভাবে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। আর ওখানেই দিদিভাই বলে যে টিকিট ক্যান্সেল করতে হবে, কারণ ওদের ডক্টর দেখানোর পরে যে কথাগুলো বলেছে সেই কারণে, কারণ থাকতেই হবে, মানে বিক্রম স্যারকে দেখিয়েই যেতে হবে, কিছু করার নেই। তো আমাকে বলছে তুই কি একা বাড়ি যাবি না কি করবি? আমি বলছি একা তো আমার বাড়ি যাওয়া এখন সম্ভব নয়, তোমরা যখন থাকছো তো আমারও ডক্টরটা দেখানো হয়ে যাবে। তো সেই রকমভাবে সোমবার আমাদের মানে দেখানো, আর বিএমটি পেশেন্টদের মঙ্গলবার দেখানো। তো সেই রকমভাবে আমি বললাম যে তাহলে আমি যাবো না বলতে আমি ঐশীর বাবাকে ফোন করলাম। বললো যেটা ভালো মনে হবে সেটাই করতে, কারণ এত দূর থেকে গেছি, এটা তো ঘরের সামনে নয় যে চলে গেলাম আবার দুদিন পরে চলে এলাম। অনেক কাঠখড় পুড়িয়ে আসতে হয়, সব কিছুই, সময়, টাকা, সব দিকটাই, মানে দেখতে গেলে সবটাই। তো তারপরে ডিসিশন নিলাম যে না, থেকে যাব। তো ওই জন্য দিদিভাইকে বললাম যে আমার টিকিটটাও ক্যান্সেল করে দিতে বলো। তো তারপরে বাড়ি এসেছি, অনেক রাত হয়েছে, এইসব হলো। তো আর একটা কথা কি, হ্যাঁ আরেকটা যেটা মেন কথা, যেটা এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে বলবো, যে ঐশীর বোন মেয়েরও যে হবে, ডোনার পাওয়া গেছে কিনা। যখন আমি ফার্স্টে ঢুকেছি জানার জন্য, যে আমি আর দিদিভাই গেছিলাম, তো বললাম যে ওর যে ডোনারের স্যাম্পেল দিয়ে গেছিলো, মানে স্যাম্পেল তো আমরা দিয়ে গেছি, যে কত দূর কী এগিয়েছে সেটা দেখার জন্য। তো ল্যাপটপ খুলে মানে দেখালেন একজন ডোনার পাওয়া গেছে ঐশীর জন্য। তো দেখিয়ে দিলেন আমাকে, বললেন যে একজন ডোনার পাওয়া গেছে। তো তারপর সব কিছু বললেন। তো সেটা মানে 100% ম্যাচিং না হলে যেহেতু করবে না, ঐশীর সঙ্গে 90% ম্যাচিং হয়েছে, যে ডোনারটা পাওয়া গেছে, কিন্তু 90% ম্যাচিংয়ে বোন ম্যারো ট্রান্সপারেন্ট হবে না। সেই কারণে আর কিছু বললাম না। বললেন যে আবার 3 মাস পরে আসতে, কারণ বলছে 3 মাস পরে পাওয়া যেতে পারে, 3 মাস পরে আসতে। আর হচ্ছে আমাকে ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়েছে, মানে বাড়ি থেকে খবর নেওয়ার জন্য দিয়ে কাগজটা দিয়েছে। তো ওটা আমি সঙ্গে সঙ্গে ছবি
তুলে নিয়েছি, কারণ বাই চান্স যদি কাগজটা হারিয়ে যায় আবার মানে সেই আফসোসের শেষ থাকবে না। তো সেই রকমভাবে নিয়ে রেখে দিয়েছি। তো ওইটা এবারে 1 মাস ছাড়া ছাড়া আমরা খবর নেব বাড়ি থেকে। তো দেখা যাক কি হয়, এবারে কবে ডেট হয়, মানে কবে ডেট হয় মানে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। তো কালকে আবার যাবে দিদিভাইরা, মানে কালকে বলতে ডিসিশন নেওয়া হয়েছিল যে আবার কালকে যাবে ওরা, কিন্তু আমরা যাব না। তো সেই জন্য আমরা যাব না বলতে ঐশীকে নিয়ে সেই সারাদিন ধরে না, যেহেতু মানে রিমির কবে ব্লাড টেস্ট করানো হবে কি এইসবের জন্য খবর নিতে যাবে ওরা 3 জনে। তো আমার অ্যাপয়েন্টমেন্টটাও নেবে বলেছিল, তো সেটাও মানে তোমাদেরকে বলে দিই। তো অ্যাপয়েন্টমেন্ট নিতে গেছিলো, আমি দেখছি 3টে বেজে যাচ্ছে, ওরা আসেনি। আমরা তো বাড়িতেই ছিলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গেছে। তো যখন ফোন করেছি দিদিভাইকে, বলছে দাঁড়া আমি বাড়িতে গিয়ে বলছি, অনেক ঝামেলা হয়েছে। তখন না খুব ভয় লাগছে, আমি যে কী হলো, তাহলে মনে হয় ঐশীর অ্যাপয়েন্টমেন্টটা হয়নি। তো তারপরে এসে আমাকে বলছে, প্রথমে যখন বলছি না আমি বুঝতেই পারছি না যে ডক্টর আন্ডারে ছিলাম, মানে এরকম করে বলছিল যে ওই ডাক্তারকে যেহেতু দেখানো হয়েছে কেন চেঞ্জ করছি কি এই সেই হাজার রকম কথা। তারপর দাদাভাই বলছে আমি খুব রেগে গেছিলাম। তো ওখানে জোরে জোরে বলার পরে অনেক কিছু মানে অনেক অ্যাকচুয়ালি কী বলো তো, মানে ওদের সঙ্গে না রক্তের সম্পর্ক, না বহুদিনের পরিচয়, কোনো কিছুই নয়, জাস্ট এই সোশ্যাল মিডিয়া থেকেই আমাদের দুজনের পরিচয়, দিদিভাই আর আমার। সেখান থেকেই সম্পর্কটা হয়তো দেখো, ও যেই মানে পরিস্থিতিতে ভুগছে আমারও সেই সেম। তো আমার কষ্টটা বোঝাটা তার স্বাভাবিক, তবু সব মানুষ বোঝে না। সে যাই হোক, ওরা আমার জন্য যেটা করলো, মানে আমার জন্য, মানে আমার মেয়ের জন্য, আমাদের জন্য যেটা করলো, আমি জানি না কতদূর কি হবে, কতদূর কি করতে পারবো, কিন্তু এই ঋণ আমি জীবনে আমার মানে বেঁচে থাকা পর্যন্ত আমি কোনোদিন ভুলতে পারবো না। এর মানে শোধ করতে আমি পারবো না, কারণ যে কাজটা আমার জন্য করলো, অনেক লড়াই করে, অনেক ঝামেলা করে, অনেক কিছু করে ওরা বিক্রম স্যারের অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে দিয়েছে ঐশীর জন্য। মানে আমি মানে এর থেকে খুশি, এই যে আশাটা ভেবেছিলাম হয়তো আমার বিফলে চলে গেল, যে এসেও কিছু হলো না, এত কিছু করে এলাম, ভাবলাম যে সবই বৃথা গেল, কিন্তু তারপরেও ভগবান বাঁচিয়ে দিয়েছে। যাই হোক, এবারে ডক্টরের কাছে যতক্ষণ না মুখোমুখি হচ্ছে ততক্ষণ কিছু বলতে পারছি না, কিন্তু ঐশীর অ্যাপয়েন্টমেন্টটা হয়ে গেছে। যে এত দুঃখ এত কষ্টের পরেও একটা ভালো খবর যে ঐশীর অ্যাপয়েন্টমেন্টটা হয়ে গেছে। আর আর এইটা নিয়ে আর ভাবতে হবে না যে কিভাবে করব কি না, মানে হয়তো মানে ভগবানেরই এটা ইচ্ছে ছিল। তাই যাই হোক, মানে আজকে বিকেলের পর থেকে একটু ভালো লাগছে যে ঐশীর এটা হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা। তো ঐশীর বাবা ফোন করেছিল, ঐশীর বাবাকেও বললাম। তো ঐশীর বাবাও বলছে যে ওরা না থাকলে সত্যি এটা হতো না। মানে কথা বলতে পারছি না, এতটা মানে মানে দুঃখ কষ্ট মানে ভালো লাগা সব মিশিয়েই মানে আজকের দিনটা গেল। যাই হোক, দেখা যাক কি হয়। শুধু সোমবারের অপেক্ষা করছি যে ঐশীকে যেন ভালো ভালো ডক্টরকে দেখাতে পারি। তোমরা একটু ঐশীর জন্য, রিমির জন্য, সকলের জন্য প্রে করো। রিমিরও যেন রিপোর্ট সব ভালো আসে, সব ভালো এসেছে, শুধু আয়রনটা টেস্ট করাবে। তো যেন সব কিছুই নর্মাল থাকে, ভালো থাকে। আমরা যেমন হাসি খুশিভাবে বাড়ি থেকে এসেছি, সেই রকমভাবেই যেন বাড়ি ফিরতে পারি, এইটুকু সবাই প্রে করো। আমরা তো দিন রাত ঠাকুরকে ডাকছি। তো দেখা যাক কি হয়। চলো আজকের মতো টাটা। আর ভালো লাগছে না, শুধু তোমাদেরকে জানানোর ছিল, তো সেই জন্যই ভিডিওটা করছি। এখন হয়তো রাত 12টা বাজতে যায়। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।